আজ আমরা শিলিগুড়ির খুব কাছে একটা ইন্টারেস্টিং জায়গায় যাব। পাহাড় আর সমতল যেখানে মিশছে সেই রকম একটা জায়গা। হ্যাঁ, সেবক অঞ্চলটা। ঠিক। তিস্তা নদীর ধারে দুটো ল্যান্ডমার্ক একদম পাশাপাশি, কিন্তু একেবারে অন্যরকম। একটা হলো করোনেশন ব্রিজ, ঐতিহাসিক একটা ব্যাপার। ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ উদাহরণ। আর ঠিক তার কাছেই সেবক কালী মন্দির, মানে একদম আধ্যাত্মিক একটা কেন্দ্র। বিশ্বাস আর ইতিহাসের সহাবস্থান। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে এই দুটো জায়গা নিয়ে। তো আজকের আলোচনাটা হবে এই দুটো জায়গার গুরুত্ব আর তাদের গল্পগুলো নিয়ে, মানে একটু খুঁটিয়ে দেখা আর কি। ঠিক, জায়গাটা সত্যি অসাধারণ। ওই সেবক এলাকাটা তো উত্তরবঙ্গ বা সিকিমের গেটওয়ে বলা যায়। হ্যাঁ হ্যাঁ। আর তিস্তার ধারে এই দুটো জায়গা, একটা বিশাল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আর একটা একদম শান্ত পবিত্র একটা মন্দির। দুটো জগৎ যেন। আচ্ছা, তাহলে ব্রিজটা দিয়ে শুরু করা যাক। করোনেশন ব্রিজ নামটা তো বেশ রাজকীয়। হ্যাঁ, ১৯৩৭-এর করোনেশন মানে রাজা ষষ্ঠ জর্জ আর রানী এলিজাবেথের সেই উপলক্ষে নাম, যদিও চালু হতে হতে ১৯৪১ সাল। কিন্তু লোকে তো এটাকে বাঘপুলও বলে, তাই না? হ্যাঁ বলে, যদিও ঘোকার মুখে কিন্তু সিংহের মূর্তি, দুটো বেশ বড় সিংহ। সেটাই তো। তাহলে বাঘপুল কেন? আর ব্রিটিশরা এত কঠিন একটা জায়গায়, মানে তিস্তার উপর ব্রিজ বানাতে গেলেই বা কেন? কারণটা ছিল মূলত কানেক্টিভিটি, মানে দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোর সাথে সমতলের যোগাযোগটা খুব দরকার ছিল ওদের। ট্রেড আর মিলিটারি দুটো কারণেই। কিন্তু জায়গাটা তো খুব কঠিন, তিস্তার যা স্রোত। ভয়ঙ্কর। শুধু স্রোত না, ওখানে তো পাথুরে জমি, ধস নামে প্রায়। সাধারণ পিলার দিয়ে ব্রিজ বানানো ওখানে প্রায় অসম্ভব ছিল। এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের মজাটা। জন চেম্বার্স ছিলেন চিফ ইঞ্জিনিয়ার, আর ৩ জন বাঙালি ইঞ্জিনিয়ারও ছিলেন সঙ্গে, এসি দত্ত, এসকে ঘোষ, কেপি রয়। ওহ, বাঙালি ইঞ্জিনিয়াররাও ছিলেন, দারুণ তো। হ্যাঁ, ওরা একটা দারুণ ডিজাইন করেন, নদীর মাঝে কোনো পিলার না দিয়ে। পিলার ছাড়া? তাহলে কিভাবে? নদীর দুপাশের যে শক্ত পাথরের ক্লেফ, তার ওপর ভর দিয়ে একটা বিশাল আর্চ বানানো হয়েছে, ফিক্সড আর্চ যাকে বলে। আচ্ছা আচ্ছা, মানে লোডটা নদীর ওপর নয়, দুপাশের পাহাড়ের ওপর পড়ছে। একদম, পুরো ব্রিজটার ওজন ওই আর্চটা ধরে রেখেছে, রিইনফোর্সড কনক্রিটের তৈরি। ডিজাইনটা কিছুটা রোমান স্প্যান্ড্রেল আর্চের মতো। ইন্টারেস্টিং। এটা তো সে সময়ের জন্য বিরাট ব্যাপার ছিল নিশ্চয়ই। অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ছিল। খরচও হয়েছিল প্রায় ৬ লাখ টাকা। ৬ লাখ? তখনকার দিনে? হ্যাঁ, আজকের হিসেবে প্রায় ১৯ কোটি টাকা বা তারও বেশি হয়তো। বিশাল ব্যাপার। আর ওই বাঘপুল নামটা, ওটার কোনো ব্যাখ্যা? ওটা হয়তো স্থানীয় নাম, মানে হয়তো সেতুর শক্তির প্রতীক হিসেবে, বা ওই অঞ্চলের জঙ্গলের জন্য। ঠিক স্পষ্ট কারণ জানা যায় না, তবে সিংহের মূর্তি থাকা সত্ত্বেও নামটা চালু। বুঝলাম, প্রকৃতিকে চ্যালেঞ্জ করার মতো একটা ব্যাপার। তা এখন কি অবস্থা ব্রিজটার? এটা তো এখনো ন্যাশনাল হাইওয়ে ১৭ অংশ, তাই না? হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট কানেকশন। কিন্তু বয়স তো হয়েছে, ৮০-র উপর বয়স। তা তো বটে। ২০১১-র সিকিম ভূমিকম্পে কিছু ক্ষতি হয়েছিল। তারপর ২০২০ সালে আর্চের কাছে একটা ক্র্যাকও দেখা যায়। ও, তাহলে এখন ভারী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, মানে ১০ টনের বেশি লোড অ্যালাউড না। আচ্ছা, তাহলে তো মুশকিল। সেই কারণেই তো একটা নতুন ব্রিজ তৈরির প্ল্যান হয়েছে, পাশেই হবে। প্রায় ১১৯০ কোটি টাকার প্রজেক্ট, অ্যাপ্রুভডও হয়ে গেছে। নতুন ব্রিজ মানে পুরনোটা থাকবে? হ্যাঁ, পুরনোটা তো একটা হেরিটেজ স্ট্রাকচার। ভারতে এই ধরনের স্প্যান্ড্রেল আর্চ ব্রিজ খুব কমই আছে। এর ঐতিহাসিক মূল্য অনেক। ঠিক। এবার আসি মন্দিরের কথায়। এই বিশাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় গায়ে গায়েই তো সেবক কালী মন্দির। হ্যাঁ, একদম কাছে সেবকেশ্বরী কালী মন্দির, তিস্তার ধারে, বেশ কিছুটা উঁচুতে, ঘন সবুজ জঙ্গলের মধ্যে। শান্ত পরিবেশ নিশ্চয়। খুব শান্ত, আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, খুব সুন্দর ভিউ। মন্দিরে উঠতে অবশ্য প্রায় ১০৭টা সিঁড়ি ভাঙতে হয়। ১০৭টা সিঁড়ি? আচ্ছা, তা মন্দিরের দেবী? দেবী কালী এখানে সেবকেশ্বরী রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় যে উনি এই অঞ্চলের রক্ষাকর্ত্রী। মূর্তিটা কেমন? কালো পাথরের মূর্তি, শিবের বুকের ওপর দাঁড়িয়ে আছেন, ওই অশুভ শক্তির বিনাশ আর মাতৃশক্তির প্রতীক আর কি। পুজো পাঠ কিভাবে হয়? শুনলাম তন্ত্র আর ব্রাহ্মণ্য দুই মতেই নাকি পূজা হয়। হ্যাঁ, এখানে দুটো ধারাই চলে।
একদিকে তন্ত্রমতে পূজা হয়, আবার সাধারণ ব্রাহ্মণ্য মতে নিত্য পূজাও হয়। কালী পূজা বা দীপাবলির সময় খুব ভিড় হয়। ভক্তরা কি দিয়ে পুজো দেন সাধারণত? লাল জবা ফুল তো দেবীর খুব প্রিয়। এছাড়া মিষ্টি, নারকেল এইসব। আচ্ছা, এই মন্দিরের সঙ্গে তো বাংলার শক্তি উপাসনার একটা গভীর যোগ আছে, তাই না? ওই রামপ্রসাদের গান। একদম। রামপ্রসাদ বা কমলাকান্তের গান যেভাবে উগ্রকালীকে ঘরের মা বানিয়ে দিয়েছিল, সেই ভক্তির ঐতিহ্যটা এখানেও পাওয়া যায়। একটা মাতৃভাব। শুনেছি মন্দিরটা নাকি 24 ঘন্টাই খোলা থাকে, আর যারা সিকিম বা উত্তরবঙ্গ যান তারা পথে এখানে থামেন। হ্যাঁ, এটা খুব কমন একটা স্টপওভার। দিনরাত খোলা থাকে, তীর্থযাত্রী বলুন বা ট্যুরিস্ট অনেকেই আসেন। আশেপাশে পূজার সামগ্রীর দোকান, কিছু নিরামিষ খাবারের দোকানও তৈরি হয়েছে এর জন্য। তাহলে দেখুন কি অদ্ভুত কম্বিনেশন। একদিকে একটা কলোনিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের স্মৃতি, প্রযুক্তির নিদর্শন, আর ঠিক তার পাশেই মানুষের গভীর বিশ্বাস, আধ্যাত্মিকতার আশ্রয়। এই দুটো জিনিস পাশাপাশি দাঁড়িয়ে আমাদের ঠিক কি বোঝাতে চায়? এদের মধ্যে যোগসূত্রটা কোথায়? যোগসূত্রটা হল সহবস্থান, আর দুটোই অপরিহার্য। দেখুন, ব্রিজটা যেমন দুটো জায়গাকে জুড়েছে, ভৌত দূরত্ব কমিয়েছে, হ্যাঁ, মন্দিরটা তেমনই মানুষকে মানসিক শান্তি দেয়, আশ্রয় দেয়। দুটোই কিন্তু এই অঞ্চলের পরিচয়ের অংশ, জীবনযাত্রার অংশ। ইন্টারেস্টিং। আর দুটোই এখন সময়ের সাথে সাথে চ্যালেঞ্জের মুখে পড়ছে, তাই না? ঠিক, ব্রিজটার বয়স বাড়ছে, তার ক্ষমতা কমছে, মন্দিরে আবার দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই চাপ সামলানোর প্রশ্ন উঠছে, কিন্তু গুরুত্ব কমেনি কোনোটারই। সত্যি, তিস্তার ধারে ইঞ্জিনিয়ারিং আর বিশ্বাস, এই মেলবন্ধনটা ভাবায়। এখানেই একটা প্রশ্নচিহ্ন রেখে দেওয়া যায় হয়তো। যখন এই অঞ্চলে আরও উন্নয়ন আসছে, যেমন ধরুন সেবকরংপুর রেললাইন হচ্ছে, নতুন ব্রিজ হচ্ছে, হ্যাঁ, অনেক কাজ তো চলছে। তখন এই যে হিমালয়ের